এই সাগর, ওই দেখ একটা পুলিশ এসেছে, তোকে একটা কাজ দিব। যদি করতে পারিস তাহলে এটার জন্য তোকে অনেক টাকা দিব। আমি করতে পারবো না এমন কোনো কাজ আছে নাকি? তুই শুধু একবার বল যে কি করতে হবে। তেমন বেশি কিছু না, ওই যে কোনো একটা মহিলা পুলিশ আছে, ওই পুলিশের পাছায় ঠাস করে চড় মেরে ওইখান থেকে দৌড়ে পালিয়ে যাবি। আমি না হয় দৌড়ে পালিয়ে গেলাম, কিন্তু এতে আমার লাভ কি হবে? তো লাভ আছে বলেই তো বললাম আমি এই কথাটা। তুই যদি ওই পুলিশের মেয়েটাকে যেটা বলছি ওইটা করতে পারিস, তাহলে মনে করব যে তুই একটা বীর পুরুষ। সাথে 10,000 টাকা উপহার দিব তোকে, যদি করতে পারিস। ঠিক আছে, তুই ওয়েট কর, আমি কাজটা করতেছি। তবে আমাকে যদি বলিস ধরে নিয়ে যাই তখন কি হবে? তোরা তো আর আমাকে বাঁচাতে যাবি না। তুই আমার বন্ধু, আমরা তোকে বাঁচাতে যাব না তো তারা তোকে বাঁচাতে যাবে? আর আশা করি তারা তোকে দেখবে না, কারণ তুই তো পাতলা মানুষ। চিকন চিকন 2 হাত, হাত 3 লাফ দিলেই ওইখান থেকে চলে যেতে পারবি। যা তাহলে এখন যা। সাগর আস্তে আস্তে মেয়ে পুলিশের দিকে এগিয়ে যেতে লাগলো। মেয়ে পুলিশের পিছনে গিয়ে দাঁড়িয়ে এমন জোরে একটা চড় মারল, চড়ের আওয়াজ সবে শুনতে পেল। পিছনে ফিরতেই দেখতে পেল সাগর ওইখান থেকে চলে যাইতেছে। এটা দেখে বলতে লাগলো, এই ছেলে এদিকে আয়, তাড়াতাড়ি দৌড় দিলে কিন্তু গুলি করব, তাড়াতাড়ি এইদিকে। পিছন থেকে কথাটা শুনতেই সাগর একদম ওই এলাকা ছেড়ে তার এলাকায় চলে গেল। সাগরের লম্বা লম্বা পা থাকার কারণে সে দৌড়ে চলে গেছে। এইদিকে সকল পুলিশ অফিসাররা সাগরকে খোঁজাখুঁজি করতেছে, কিন্তু পাইতেছে না। এইদিকে রাজা, মাসুদ, আলমগীর আর মামুন চুপচাপ ওই জায়গা থেকে চলে আসলো সাগরদের বাড়িতে। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সবাইকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা সবাই আজকে একসাথে এসেছো? কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয় নাই, এমনিতেই এসেছি আন্টি। ও আচ্ছা, ভেতরে আসো সাগর। ও মাত্র বাড়িতে প্রবেশ করেছে। সাগরের বন্ধু বান্ধব চলে গেল সাগরের রুমে। সাগর সবাইকে দেখে বলতে লাগলো, কিরে, পুলিশ অফিসাররা আমাকে খোঁজাখুঁজি করছিল তাই না রে? খোঁজাখুঁজি করছিল মানে পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে। আমার মনে হয় তোকে সামনে পেলে এমন মাইর দিত যাতে তুই ওইখানের আত্মরা হয়ে থাকিস। তবে মামা, মেয়েটার পাছায় কিন্তু বেশ ভালোই জোরে চটটা লাগছে। এই দেখ, আমি আমার ফোন দিয়ে ভিডিও করেছি। সাগর ভিডিও দেখে তো পুরাই অবাক, কারণ স্পষ্ট বোঝা যাইতেছে পাছাটা হয়তো লাল হয়ে আছে। সবাই ভিডিও দেখে হাঁ করে তাকিয়ে আছে। ভিডিও দেখা শেষ করে চলে আসলো নিচে। সবাই খাওয়া দাওয়া করতেছে। অন্যদিকে মায়েশা ব্যথায় চেয়ারে বসতে পারতেছে না, দাঁড়িয়ে আছে আর কথা বলতেছে। আপনারা প্রত্যেকে ওই ছেলেটাকে খুঁজে বের করবেন। কত বড় সাহস, এতগুলো পুলিশের মধ্যে থেকে আমাকে চড় মেরে চলে গেছে। মায়েশা চুপচাপ দাঁড়িয়ে রইল। আজকে এসে এই এলাকায় নতুন এসেছে, রাজশাহী থেকে ট্রান্সফার হয়ে এসেছে। নতুন একটা কেসের ব্যাপারে গিয়েছিল ইনভেস্টিগেশন করার জন্য। ঠিক ওই সময় সাগর গিয়ে যে কাজটা করেছে, থাক এটা আর নাই বললাম। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। এইদিকে সাগর চোখ বন্ধ করতে রাস্তায় সেই ঘটনাটা তার চোখের সামনে ভাসতে লাগলো। এটা দেখে সাগর মুচকি মুচকি হাসতেছে আর মনে মনে বলতেছে, যাকে একটা ছোট্ট কাজ করে 10,000 টাকা তো পেলাম। এই 10,000 টাকা দিয়ে আগামী 1 মাস চলতে পারবো। এখন ঘুমাই, কালকে আবার কলেজে যেতে হবে। এই বলে সাগর ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে চলে আসলো কলেজে। অন্যদিকে সারা রাতের মধ্যেও তারা সাগরের কোনো খোঁজ পেল না। এদিকে মাইশা কি যেন একটা কাজে কলেজে চলে আসলো। ভিতরে ঢুকে প্রিন্সিপাল স্যারের কেবিনের দিকে যাইতেছে। এমন সময় মাইশা দেখতে পেল সাগর তার বন্ধুদের সাথে বসে গাছের নিচে হাসাহাসি করতেছে। এটা দেখে মাইশা সাগরের পিছনে দাঁড়িয়ে তার কোমর থেকে হ্যান্ডকাপ খুলে সাগরের সামনে ধরতে সাগর চমকে গিয়ে পিছনে তাকালো। পিছনে তাকাতেই দেখতে পেল মাইশা দাঁড়িয়ে আছে। মাইশাকে দেখে সাগর মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, ম্যাডাম, আপনি এখানে কি করেন? খোকা, তোমাকে ধরার জন্য আমি এখানে এসেছি। তুমি কালকে আমার সাথে যা করেছিলে এটার জন্য তোমাকে জেলে নিয়ে যাব খোকা।
আরে ম্যাডাম, আমার নাম তো খোকা না, আমার নাম হচ্ছে সাগর। আপনি মনে হয় অন্য আরেকজনের কাছে এসেছেন। আর এই কলেজে খোকা নামের দুইজন লোক পড়ালেখা করে, একজন ইন্টার ফার্স্ট ইয়ারে, আরেকজন ইন্টার সেকেন্ড ইয়ারে। আমি সব কিছুই জানি, কে কোথায় পড়ে, কে কি করে। কালকে আমার পাছায় থাপ্পড় মেরে ছিপ দিয়ে চলে এসেছিলে কেন খোকা? আমি তো তোমাকে খোঁজাখুঁজি করেছিলাম, সামনে পাইলে তো তোমাকে আমি গুলি করে মারতাম। আরে ম্যাডাম, আপনি বারবার আমাকে খোকা ডাকতেছেন কেন? আমি তো খোকা না, আমি হচ্ছি সাগর। আপনি খোকার কাছে গিয়ে তাকে ডাকেন, আমাকে ডাকতে হবে না। আগে আমার সাথে একটু থানায় চলো, এরপরে তোমাকে দেখাচ্ছি খোকা আর কে সাগর। এই বলে মাইশা সাগরের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়ে সাগরকে নিয়ে চলে আসলো গাড়ির ভিতরে। সাগরকে বসিয়ে রেখে মাইশা বলতে লাগলো, তুই এইখানে বসে থাক, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে। আর পালিয়ে যাওয়ার চেষ্টা করিস না, হাতে কিন্তু হ্যান্ডগ্রাফ লাগানো আছে, পালিয়ে যেতে পারবি না, চাবি আমার হাতে। এই বলে মাইশা চলে আসলো ওইখান থেকে প্রিন্সিপাল স্যারের কেবিনে। প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনার কলেজের স্টুডেন্টগুলো খুবই অভদ্র। গতকালকে আপনার একজন স্টুডেন্ট আমার সাথে যে ব্যবহার করেছে, এটার জন্য আমি তাকে ধরে নিয়ে যাইতেছি। কি বলতেছেন আপনি এসব? আমার কলেজের স্টুডেন্ট খুবই ভালো। আর আপনি কাকে ধরে নিয়ে যাইতেন, তার নামটা একটু বলেন, আমি দেখি তাকে চিনি কিনা। ছেলেটা তো বলল তার নাম হচ্ছে সাগর, আপনি হয়তো নিশ্চয়ই চেনেন, ছেলেটা খুবই দুষ্টু। ও আচ্ছা, আপনি সাগরের কথা বলতেছেন? হ্যাঁ, এই ছেলেটা খুবই দুষ্টু, সবার সাথে ফাজলামি করে, এই কলেজটা মাতিয়ে রাখে। সে তবে পড়াশোনায় খুবই ভালো, কিন্তু আপনার সাথে কি করেছে এটা একটু বলেন। লাজ লজ্জার কথা কি বলবো আপনাকে, থাক ওটা না বলাই ভালো। আমি তাকে নিয়ে যাইতেছি, উত্তরা থানা থেকে নিয়ে আসার জন্য বলবেন তার আব্বু আম্মুকে। আর আপনি না বলতে পারলে আমাকে নাম্বারটা দেন, আমি তাদেরকে ফোন দিয়ে বলবো আসার জন্য। 01345575, এটা হচ্ছে তার বড় বোনের নাম্বার। তার মায়ের নাম্বার ছিল, সেভ করতে ভুলে গিয়েছিলাম। আপনি তার বড় বোনকে ফোন দিয়ে বললেই যাবে। মাইশা নাম্বারটা নিয়ে ওইখান থেকে চলে গেল বাহিরে। মাইশাকে ঘিরে ধরলো সাগরের বন্ধু বান্ধব আর বলতে লাগলো, ম্যাডাম ম্যাডাম, সাগরকে ছেড়ে দেন, সাগরের এখানে কোনো অপরাধ নেই, সব অপরাধ হচ্ছে আমার। আসলে আসলে আমি তাকে বলেছিলাম এই রকম করার জন্য, তাই সে এমনটা করেছে। আপনি আপনি প্লিজ তাকে ছেড়ে দেন। আমার পাশায় যেইভাবে থাপ্পড় মারছে, আমিও তার পাশাটা একটু লাল করে তারপর তাকে ছাড়বো। আমিও দেখতে চাই তার হাতের শক্তি বেশি নাকি পুলিশের হাতের শক্তি বেশি। ম্যাডাম, যা করার আমাদের সাথে করেন, আপনি সাগরকে ছেড়ে দেন। সে বাচ্চা একটা মানুষ, ভুল করেছে, তাই বলে আপনি এইভাবে এমন করবেন তার সাথে? আরে তাকে কিছু করবো না, তোমরা নিশ্চিন্তে থাকো। তাকে একটু থানায় নিয়ে তেল মালিশ করিয়ে আবার পাঠিয়ে দেব। এ বলে মাইশা ওইখান থেকে চলে আসলো গাড়ির কাছে। এসে দেখে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। মাইশাকে দেখে মেয়েটা বলতে লাগলো, ম্যাডাম, সাগর আপনার সাথে এমন কি করেছে? আপনি সাগরকে ধরে নিয়ে এসেছেন যে? সাগর কি করেছে এটা আপনার কাছে জবাব দিব কেন? আমি তার বাসায় কল দিব, তার পরিবারকে জানাবো, এরপরে তারা আসবে, তাদেরকে বলবো। আমি তার বড় বোন, আপনি বলেন সে কি এমন করেছে আপনি তাকে ধরে নিয়ে যাইতেছেন? সে কি অপরাধ করেছে এটা আপনার ভাই ভালো করেই জানে, আমি এটা বলতে পারবো না, শরমের কথা। আমি আপনাকে এটা কিভাবে বলবো? আপনি আপনার ভাইকে জিজ্ঞেস করে নিয়েন, আমাকে জিজ্ঞেস না করে। আমি এখন আপনার ভাইকে নিয়ে গেলাম, উকিল নিয়ে আয়সা আপনার ভাইকে ছাড়িয়ে নিয়ে যায়েন। ও আপু, এই মহিলাটা খুবই খারাপ, আমাকে থানায় নিয়ে এই মেয়েটা আমাকে নিজের মুখে বলেছে, তুমি প্লিজ আমাকে নিয়ে যাও। তুই চিন্তা করিস না, তুই যা, আমি কিছুক্ষণের মধ্যেই আসতেছি। মাইশা ড্রাইভ করতে করতে সাগরকে নিয়ে চলে আসলো থানায়। সাগরকে দেখে থানার অফিসাররা বলতে লাগলো, ম্যাডাম, আপনি এই ছেলেকে কোথায় পাইছেন? এই ছেলেকে তো আমরা পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেড়াইছি, কিন্তু পাই নাই। কলেজে একটা কাজে গিয়েছিলাম, পরে তাকে দেখতে পাইছি, তাই ধরে নিয়ে এসেছি। এই ছেলেটাকে গুপ্ত কারাগারে নিয়ে যাও, আর লাঠির মধ্যে ভালো করে সরিষার তেল লাগাও। আমি আজকে নিজের হাতে ওর পাশা লাল করব। অফিসার সাগরকে নিয়ে চলে গেল গুপ্ত কারাগারে।
বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মাইশা আসলো। মাইশাকে দেখে অফিসার বলতে লাগলো, সবকিছু রেডি আছে আমাদের, আর কিছু করতে হবে না। আর কিছু করতে হলে বলেন, আমরা সবকিছু করে দিয়ে এরপর যাব। না, আর কোনো কিছু করার দরকার নেই। আপনারা এখন যান, আমি ওর ব্যবস্থা করতেছি। আর ওর পরিবারের কেউ যদি আসে তাহলে আমার কেবিনে বসিয়ে রেখে এসে আমাকে খবর দিবেন। ঠিক আছে ম্যাডাম, ওর পরিবারের কেউ আসলে আপনাকে খবর দিব। এই বলে অফিসার চলে গেল। এইদিকে মাইশা সাগরের কাছে এসে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, আমার পাশে থাপ্পড় মারছিস, এখনো 5 আঙ্গুলের দাগ আছে, এটার বিচার এখন করব। ম্যাডাম আমাকে ছেড়ে দেন, আমি তো একদম পিচ্ছি আলাবুলা একটা ছেলে, আমার সাথে আপনি এই রকম করতে পারবেন? তুই যদি পারিস তাহলে আমি কেন পারবো না? অবশ্যই আমি পারবো। তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি আসতেছি। আর তোর শার্ট প্যান্ট খুলে ফেল। নিচে আন্ডার প্যান্ট আছে নাকি? হ্যাঁ আছে, ওইটাও খুলতে হবে নাকি? না, ওইটা খোলার দরকার নেই। সাগর তার শার্ট প্যান্ট খুলে ফেল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মাইশা কোথা থেকে যেন আসলো। ড্রেস পাল্টে ফেলেছে, শার্ট আর প্যান্ট পরে এসেছে। মাইশার বুকটা স্পষ্ট পৌঁছা যাইতেছে। সাগর তাকিয়ে আছে, এটা দেখে মাইশা বলতে লাগলো, তুই তো দেখি 1 নম্বরের লুচ্চা। আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক খারাপ তুই। আজকে তোর পাছার চামড়া তুলে ফেলবো, এ বলে দিলাম। এই বলে মাইশা সাগরকে শুয়ে সাগরের শরীরের দিকে তাকাতেই দেখতে পেল সাগরের 6 প্যাক। এটা দেখে মাইশা বলতে লাগলো, বেশ ভালোভাবে বডি বানিয়েছিস। তোর শরীরে আঘাত করলে তো কোনো কিছুই হবে না। তোর মতো লুচ্চা ছেলেকে তাও আবার আমি পছন্দ করব? কখনোই না। মরে গেলেও পছন্দ করব না। তুই আমার নিজের ভাই হলে এতক্ষণে তোর পিঠের চামড়া তুলে ফেলতাম। ও মা, তোকে ছেড়ে দেব? কখনোই না। তুই আমার পাশায় থাপ্পড় মেরেছিস, এখন এটার দাগ আছে। আর তুই বলতেছিস আমি তোকে ছেড়ে দিব? মায়ের খাওয়ার জন্য রেডি হ। মাইশা সাগরকে পিটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পিটানোর পর সাগরের পাছা লাল হয়ে গেছে। এটা দেখে মাইশা সাগরের কাছে এসে বলতে লাগলো, তুই যেইভাবে কালকে আমায় চাপ দিয়েছিলি আমিও এখন তোকে দিব। এখন দিলে আমার 5 আঙ্গুলের ছাপ লাগবে। এই বলে মাইশা সাগরের পাছে ঠাস করে চর মেরে টিপ দিয়ে ধরল। সাগর জোরে চিৎকার করে উঠল। সাগরের চিৎকার শুনে কয়েকজন অফিসার চলে আসলো সেইখানে। মাইশা সাগরকে ছেড়ে দিয়ে কানের কাছে এসে বলতে লাগলো, এইটা যদি মনে থাকে তাহলে আর কখনো তুই এরকম কাজ কারোর সাথে করবি না। এখন তোর পোশাক পরে নে আর আমার কেবিনে আয়। এই বলে মাইশা চলে গেল তার কেবিনে। এইদিকে সাগর পোশাক পরে মাইশার সামনে দাঁড়িয়ে রইল। এটা দেখে মাইশা বলতে লাগলো, কিরে দাঁড়িয়ে আছিস কেন? সামনে চেয়ার আছে, বসে থাক। কিছুক্ষণ অপেক্ষা কর, তোর আপু আর তোর আম্মু আসতেছে। আমাকে ফোন দিয়েছিল, এখন আমার কাজ শেষ হয়ে গেছে, তোকে আমি ছেড়ে দেব। এই বলে মাইশা সাগরকে ছেড়ে দিল। এইদিকে সাগর মাইশার দিকে চোখ রাঙিয়ে বলতে লাগলো, আমার সাথে যা করেছেন এটার জন্য আপনাকে পস্তাতে হবে, হোক আজ বা কাল। আমিও পুলিশ, আমিও পারবো তোকে জেলের ভেতরে নিয়ে এসে এইভাবে তোর পাছা মালিশ করতে। আশা করি এই পাছা নিয়ে আগামী 1 মাস কোথাও বসতে পারবি না। বসতে পারবো না বলেই তো আপনি এইরকম করেছেন আমাকে। এখন গেলাম, খুব শীঘ্রই আপনাকে কিডন্যাপ করব আর আপনার ওই 2টা খাবো। তবে রে, এত মায়ের মারার পরও তো শিক্ষা হয় নাই, আজকে তোকে আবারও পিটাবো। মাইশার কথা শুনে সাগর ওইখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এইদিকে মাইশা তার চেয়ারে বসে বলতে লাগলো, লুচ্চা, তোর লুচ্চামি বের করে দিব আমি। আমাকে এতটাও সস্তা মনে করিস না। এমনিতেই কিছু করি না বলে বাসায় নিয়ে গিয়ে ছেড়ে দিব। বাইরে তখন বুঝতে পারবি এই মাইশা কি জিনিস। মাইশা মনে মনে এইসব বলতেছে। এইদিকে সাগর বাড়ির দিকে যাইতেছে আর মনে মনে বলতেছে, মাইশা, তোর কপাল ভালো, তোকে কিছু করি নাই। ওই জেলের ভিতরে একবার সুস্থ হয়ে নেই, এরপর দেখতে পারবি আমি কি করি তোকে। আমাকে চিনিস না, আমি হচ্ছি দুষ্টুর সভাপতি। সাগর এসব বলতেছে আর হেঁটে হেঁটে যাইতেছে। এমন সময় সাগরের বন্ধুরা সাগরের সামনে এসে দাঁড়ালো। সাগরকে বাহিরে দেখে বলতে লাগলো, কিরে সাগর, তুই বাইরে আসলি কি করে? ওই ম্যাডাম তোকে বাহিরে বের হতে দিল কিভাবে? আমরা তো ভেবেছিলাম ওই ম্যাডাম তোকে বাহিরে বেরই হতে দিবে না। আমাকে আটকে রাখবে এমন কোনো জেল তৈরি হয় নাই,
আর ওই ম্যাডামকে পটাতে আমার 2 মিনিটও লাগে নাই। আমি বাহিরে বের হয়ে এসেছি। ভালো করেছিস মামা, চল এখন তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি। এই বলে রাজা সাগরের পাশে হাত দিতে সাগর এমন জোরে একটা দৌড় দিল সামনের দিকে। সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল সাগরের দিকে। কিরে, সাগরের হঠাৎ কি হয়েছে? ওর পাশায় রাজা হাত দিতে সে এইভাবে দৌড়ে চলে গেল কেন? আমিও তো বুঝতে পারলাম না ব্যাপারটা। নিশ্চয় সাগরকে আদর করেছে এ মেয়েটা। তাই বলে পাশায় আদর করবে? এটা আবার কেমন কথা? এটা কিন্তু একদম ভালো কথা না। আমরা ভেবেছিলাম ওর গালে ঠোঁটে আদর করবে, কিন্তু পাশায় কিভাবে আদর করেছে এটাই তো বুঝে উঠতে পারলাম না। আরে শালা, পাশায় কিভাবে আদর করলো বুঝলি না? থানায় তো সব কিছুই আছে, হয়তো লাঠি দিয়ে আদর করেছে তাকে। সাগর যেইভাবে ওই পুলিশ মেয়েটার পাশায় থাপ্পড় দিয়েছিল ওইভাবে। মেয়েটা তো পুলিশ, তাদের হাতে অনেক শক্তি, এটা তো তোরা জানিস। তাই বলে এইভাবে মারবে আমাদের বন্ধুকে? এটা একদম অন্যায় হয়েছে। চল সাগরদের বাসায় যাই কলা রুটি নিয়ে। যেহেতু সে অসুস্থ, কলা রুটি তো নিয়ে যাইতেই হবে। তোরা কলা রুটি নিয়ে আয়, আমি মিষ্টি নিয়ে আসতেছি। আমাদের একমাত্র বন্ধু অসুস্থ হয়েছে, তাকে তো সুস্থ করতে হবে কলা রুটি আর মিষ্টি দিয়ে। সাথে আরেকটা জিনিসও নিতে হবে, ব্যথার একটা মলম নিতে হবে। ব্যথার একটা মলম নিলে যদিও কিছু করে থাকে তাহলে লাগালে ভালো হয়ে যাবে। একদম ঠিক বলেছিস, চল তার জন্য একটা ব্যথার মলম নিয়ে যাই। এই শফিক, তুই তোর টাকা দিয়ে ব্যথার মলম নিয়ে আয়, আমি মিষ্টি আনতেছি। আর রাজা এবং রাব্বি, তোরা কলা রুটি নিয়ে আয়। এই বলে সবাই সব কিছু নিয়ে একত্রে হয়ে একটা রিক্সা নিয়ে সাগরদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এইদিকে সাগর বাড়িতে এসে কলিং বেল দিতেই তার আম্মু সে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কিরে, তোকে নাকি পুলিশ ধরে নিয়ে গিয়েছিল? তোর বোন এসে বলতেছে আমাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য, কিন্তু তুই তো দেখি বাড়িতে। এই নাদিয়া, একটু দেখে যা, সাগর তো বাড়িতে ফিরে এসেছে। তুই না বললি সাগরকে পুলিশ ধরে নিয়ে গেছে? ধরে তো নিয়ে গেছে, কিন্তু সাগর তুই বাইরে আসলি কি করে? মেয়েটার তো বলেছে তোকে ছাড়বে না, তাহলে বাহিরে আসলি কিভাবে? আপু, এত কথা জিজ্ঞেস করিস না। তোরা আগে আমার জন্য ফ্রিজ থেকে বরফ নিয়ে আয়, আমি রুমে গেলাম। প্লিজ তাড়াতাড়ি নিয়ে আয়। এই বলে সাগর দৌড়ে চলে গেল রুমে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর নাদিয়া বরফ নিয়ে চলে আসলো সাগরের কাছে। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি যে বরফ আনতে বললি, কিন্তু বরফ কোথায় লাগাবো এটা তো বলবি। আমার মাথায় লাগা কুত্তি। সাগরের কথা শুনে নাদিয়া যেই সাগরের মাথায় বরফ লাগাতে যাবে, এমন সময় সাগর রেগে বলতে লাগলো, আমার পাছায় লাগা, আমার পাছা জ্বলে পুড়ে যাইতেছে। নাদিয়া সাগরের পাছের উপর বরফ লাগাতে লাগলো। এইদিকে সাগর কান্না করতেছে। এটা দেখে নাদিয়া বলতে লাগলো, সত্যি করে বল তো, ওই পুলিশ মেয়েটাকে তুই কি করেছিস? বন্ধুদের সাথে বাজি ধরে মেয়েটার পাছায় থাপ্পড় মেরে পালিয়ে এসেছিলাম। পরে সকালে আমাকে ধরেছে, এখন আমার পাছা লাল বানিয়ে ফেলেছে। বেশ ভালো করেছে। আমি যদি আগে জানতাম তাহলে বলতাম যে তোর বাকি বন্ধুদেরও পাছা লাল করার জন্য। সবগুলো ফাজিলের দল একসাথে হয়েছিস, এখন সব জ্বালা আমাদের। নাদিয়া এইসব বলতেছে, এমন সময় নাদিয়ার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মাইশা বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার ভাই? এখন সুস্থ ভালো বাড়িতে ফিরেছে না তো আমার আসতে হবে? ওয়ালাইকুম আসসালাম। আপনি আসলে তো ভালো হতো। যেইভাবে মেরেছেন, আপনি আইসে একটু শান্তি দিয়ে গেলে ভালো হইতো আর কি। ঠিক আছে, আপনার বাসার ঠিকানাটা পাঠিয়ে দেন, সন্ধ্যায় চলে আসবো আপনার বাসায়। এখন তো ডিউটিতে আছি। বাড়ির ঠিকানাটা লিখে নেন, 71 উত্তরা। এখানে আসলে লাল আর সাদা কালারের বাড়িটাই আমাদের। ঠিক আছে, এখন তাহলে রাখলাম, আপনি সেবা করেন। এই বলে মাইশা ফোনটা কেটে দিল। এইদিকে সাগর বসে আছে। এমন সময় তার রুমের ভিতর প্রবেশ করলো তার সকল বন্ধু। সবাইকে দেখে নাদিয়া বলতে লাগলো, তোমরা আমার ভাইয়ের এরকম হওয়ার অবস্থার জন্য দায়ী। এখন তোমরা কিভাবে সুস্থ করবে আমি জানি না, আমি এখন নিচে গেলাম।
এই বলে নাদিয়া চলে গেল নিচে। এইদিকে সবাই সাগরকে ল্যাংটা করে সাগরের পাছে বরফ লাগিয়ে দিয়ে বসে রইল। এইদিকে রাজা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সালা, আমাদের আগে বললে আমরা কি ঔষধ আনতাম না নাকি? হ্যাঁ, দৌড়ে চলে আসলি বাসায়। তোর বোন একটা মেয়ে মানুষ, সে কি করে আমাদের মতো তোর প্যান্ট খুলে বরফ লাগাতে পারবে? তা শরম করবে না? হ্যাঁ, শালা, বলার আগেই তো তোরা আমার পাছায় ধরেছিস। গার্লফ্রেন্ডদের পাছায় থাপ্পড় দিতে দিতে তোদের অভ্যাস হয়ে গেছে, এখন আমার পাছায় থাপ্পড় মারছিস। সাগরের কথা শেষ হতে না হতেই রাজা ঠাস করে চড় মারল আবার সাগরের পাছায়। এদিকে সাগর জোরে চিৎকার করে উঠল, ও মা গো, মরে গেলাম গো, আজকে এই শালারা আমাকে মেরে ফেলবে গো, আমাকে বাঁচাও, কে কোথায় আসো? এই রাজা, তুই এটা কি করলি? সাগরের অবস্থা এমনিতেই ভালো না, আবার তুই ওর পাছায় থাপ্পড় মারলি, এটা কিন্তু একদম ঠিক করলি না। দেখ, বেচারা কান্না করতেছে। আরে সালা, ভুলেই গিয়েছিলাম, তার পাছায় যে আদর করে দিয়েছে, মজার ছলে থাপ্পড় মেরে দিয়েছি। বন্ধু, সরি রে। এই যে এখন ঠান্ডা মলমটা লাগিয়ে দেব, তুই তোর পাছা ফ্যানের দিকে দিয়ে ঘুমা। আমরা এখন বাসায় যাই। হ্যাঁ, সন্ধ্যা হয়ে আসতেছে, আর দরজাটা লাগিয়ে দিয়ে যাইতেছি। হ্যাঁ। এই বলে রাজা সাগরের পাছে মলম লাগিয়ে দিয়ে সবাইকে নিয়ে চলে আসলো বাহিরে। অন্যদিকে মাইশা অফিস থেকে সোজা চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে বোরকা পরে নিচে আসতেই তার আম্মু বলতে লাগলো, একটু বাইরে যাইতেছি, রাতে নাও ফিরতে পারি। তুমি আর আব্বু খাওয়া দাওয়া করে নিও, আর যদি বাসায় আসি তোমাকে ফোন দিয়ে জানিয়ে দেব। এই বলে মাইশা বাহিরে এসে কিছু দূর হাঁটতেই একটা রিক্সা পেয়ে গেল। রিক্সা নিয়ে সোজা চলে আসলো সাগরদের বাসার সামনে। রিক্সাওয়ালা টাকাটা দিয়ে দরজার সামনে এসে কলিং বেল দিতেই নাদিয়া এসে দরজা খুলে দিল। মাইশাকে দেখে বলতে লাগলো, কে আপনি আর কাকে চাই? কাকে আর চাইবো? আপনার ভাইকে চাই। আপনার ভাই কোথায়? ঘরে আছে নাকি বন্ধুদের সাথে বাইরে গেছে? কথাটা বলতে বলতে মুখোশটা খুলে ফেলল মাইশা। নাদিয়া মাইশাকে দেখে বলতে লাগলো, হ্যাঁ, বাড়িতেই আছে। আপনি তো ওর পাছা লাল করে দিয়েছেন। আমি গিয়ে দেখে এসেছিলাম, দরজা বন্ধ, হয়তো ঘুমোচ্ছে। ও আচ্ছা, সমস্যা নেই, আমি দরজা খুলতে পারি, কারণ আমি পুলিশ। আপনি থাকেন তাহলে, আমি আপনার ভাইয়ের রুম থেকে ঘুরে আসি, দেখি বেচারার কি অবস্থা। এই বলে মাইশা সোজা চলে আসলো উপরে। সাগরের দরজার সামনে দাঁড়িয়ে মাইশা আস্তে আস্তে করে ক্লিপ দিয়ে দরজাটা খুলে ভিতরে ঢুকে আবারও দরজাটা বন্ধ করে দিল। এইদিকে সাগরের আম্মু নাদিয়াকে উদ্দেশ্য করেই বলতে লাগলো, কিরে নাদিয়া, এই মেয়েটা কে রে? আগে তো কখনো ওকে এই বাড়িতে দেখি নাই, আর এই এলাকায় তো দেখি নাই। কোথা থেকে আসলো ওই মেয়েটা? আম্মু, এই মেয়েটা পুলিশ অফিসার, এই থানায় মনে হয় নতুন জয়েন করেছে। তবে দেখতে কিন্তু মাশাআল্লাহ তোমার ছেলের সাথে বেশ মানাবে। আমি তো আর মুখ দেখি নাই যে বলতে পারবো মানাবে নাকি মানাবে না। তুই যেহেতু বলতেছিস মানাবে, তার মানে মানাবে। কিন্তু এখন সাগরের রুমে গেছে কেন? সাগর তো ঘুমাচ্ছে, হয়তো গেছে কোনো কাজে। তুমি এত কিছু চিন্তা করতেছো কেন? তোমাকে কে বলেছে কি এত কিছু চিন্তা করতে? তুমি রান্না করো, আজকে মনে হয় উনি এই বাড়িতেই থাকবে। ঠিক আছে, আমি রান্না করতেছি, তুই একটু আমার হাতে হাতে হাত লাগা, যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি। আচ্ছা, লাগাচ্ছি। নাদিয়া আর কিছু না বলে হাতে হাত লাগিয়ে রান্না করতে লাগলো। এইদিকে মাইশা সাগরের রুমে এসে সাগরের পাশে বসে ব্যাগ থেকে একটা ব্যথার মলম বের করে লাগিয়ে দিতে লাগলো। এইদিকে সাগর ঘুমাচ্ছে আর বলতেছে, ইস বন্ধু, এতক্ষণে তুই ভালো একটা মলম লাগিয়েছিস, জ্বালা পোড়াটা কমে গেছে আর ব্যথাটাও হালকা কমে গেছে। আমি তোর বন্ধু না, আমি মাইশা, যে তোকে এই অবস্থা করেছে। সাগর এই কথাটা শুনে চোখ খুলতে দেখতে পেল সত্যি সত্যি মাইশা বসে আছে। এটা দেখে সাগর বিছানা থেকে উঠে দাঁড়াতেই সাগরের টুনটুনি দেখে ফেল মাইশা। টুনটুনি দেখার সাথে সাথে মাইশা মাথা নিচু করে রাগী কণ্ঠে বলতে লাগলো, এই বেয়াদব ছেলে, তোর সামনের দিকে তাকা, তোর নাট বল্টু দেখা যাইতেছে, আগে এটা সামলা, এরপরে না হয় আমাকে দেখিস। সাগর সামনের দিকে তাকাতেই দেখতে পেল সত্যি সত্যি তার নাট বল্টু দেখা যাইতেছে। এটা দেখে তাড়াতাড়ি করে গামছা দিয়ে নিজেকে পেঁচিয়ে ফেল। সাগর আর বলতে লাগলো, এই মেয়ে, আপনার কি লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই? হুট করে একটা ছেলের রুমে ঢুকে পড়েছেন,
ছেলেটা কি অবস্থায় আছে এটা আপনার দেখার ইচ্ছা নাই? আপনি পুলিশ হলে কি হবে? আপনার নামে মামলা করা উচিত। নির্যাতন করে আবার আমাকে সেবা করার জন্য এসেছে। আমি হ্যান্ডসাম বলে না হলে কখনোই আসতেন না। আমি আপনাদেরকে খুব ভালো করেই চিনি। তুই যা ভাবার ভেবে নে, তাতে আমার কিছুই যায় আসে না, কারণ তুই একটা বদমাইশ। তোকে সাজা দিতে হলে এইভাবেই দিতে হবে। হুম, আপনার মতো তো আর আমি পুলিশ না যে যাকে তাকে ধরে জেলে নিয়ে গিয়ে গরুর মতো ল্যাংটা করে পিটাবো। আপনি একটা মেয়ে হয়ে পারেন কিভাবে ছেলেকে ল্যাংটা করে পিটাতে? আগেও মনে হয় পিটাইছেন, তাই না? আগে কখনো পিটাই নাই, আজকেই ফার্স্ট তোকে পিটাইছি। তোকে মারতাম না যদি তুই এমন না করে ভালো করে কথা বলতি বা আমাকে কিস দিয়ে চলে যাইতি, তাহলে কিচ্ছু বলতাম না। কিন্তু তুই আমার পাছায় থাপ্পড় মারছিস, এখনো ব্যথা করতেছে আমার পাছা। করবেই তো, আমাকে পিটাইছেন তাই আমি বদদোয়া দিয়েছি আপনাকে। এটার জন্য আপনার এখনও ব্যথা করতেছে। বদদোয়া যেইভাবে দিয়েছিস এখনই মলম লাগিয়ে দিবি। তুই আমার যেইভাবে তোকে লাগিয়ে দিয়েছি। সি সি সি, আপনার লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? আমাকে সে বলতেছেন আপনার পাছায় মলম লাগিয়ে দিতে। শরম করবে কেন? তুই যেভাবে আমাকে মারছিস আমিও তোকে মারছি, আবার আমিও তোদের বাসায় এসে তোকে মলম লাগিয়ে দিছি। এখন তুইও দিবি আমাকে মলম লাগিয়ে দে, তাহলে শোধবোধ হয়ে যাবে। আমি নাদিয়া আপুকে ডাক দিতেছি, আপু আয়শা মলম লাগিয়ে দিয়ে যাবে আপনাকে। তাহলে থাক, মলম লাগানোর দরকার নেই, এখন চুপচাপ শুয়ে থাক। আমিও এখন তোর পাশে শুয়ে থাকবো। আমার পাশে শুয়ে থাকবেন কেন? আপনার কি বাড়িঘর নেই নাকি যে মানুষের বাড়িতে থাকবেন? আছে, থাকলেও আমি তোর বাড়িতে থাকবো। তোকে আমার ভালো লেগে গেছে, এমন হতে পারে তোকে বিয়ে করতে পারি আজকে। আমাকে গলা টিপে মেরে ফেললেও আমি বিয়ে করব না আপনাকে। আপনি একটা রাক্ষসী মেয়ে, আপনাকে আমি দেখতে পারি না, আপনাকে আমি দেখতে চাই না। তুই দেখতে চাইবি এবং তোর 14 গোষ্ঠী দেখতে চাইবে। যেটা বলেছিস সেটা কর, চুপচাপ আগের মতো শুয়ে থাক, না হলে তোর কষ্ট হবে। আপনি নিচে যান, আপনার সামনে আমি কিভাবে শুয়ে থাকবো? আমার কি লজ্জা শরম করবে না নাকি? তোর আবার লজ্জা শরম, এটাও শুনতে হলো আমাকে? আগে জানতাম ছেলেদের লজ্জা শরম নাই, কিন্তু আজকে জানলাম তোর লজ্জা শরম আছে। কেন থাকতে পারে না নাকি মানুষের লজ্জা শরম? আমার লজ্জা শরম আছে বলেই তো আপনাকে বলেছি আমার লজ্জা শরম আছে। আপনি নিচে যান। মাইশা এসব কথা বলতেছে এমন সময় রুমের বাইরে থেকে নাদিয়া এসে ডাকতে লাগলো। নাদিয়ার ডাক শুনে মাইশা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওয়াশরুমে যা, গিয়ে দাঁড়িয়ে থাক। আমি দেখি তোর বোন কিসের জন্য এসেছে। তোর বোন আবার চলে গেলে তোকে বের হতে বলবো। ঠিক আছে, যাইতেছি। এই বলে সাগর চলে গেল ওয়াশরুমে। এইদিকে মাইশা দরজা খুলতে দেখতে পেল নাদিয়ার হাতে ফল। নাদিয়া মাইশার হাতে ফলগুলা দিয়ে বলতে লাগলো, এই দেন, দুইজন এখন খাইতে থাকেন, রাতের রান্না হচ্ছে। রান্না শেষ হলে ডাক দিব, নিচে গিয়ে খেয়ে আসবেন। আম্মু আপনাদের জন্য অনেক ভালো ভালো রান্না করেছে। ভালোই ভালো ভালো রান্না করার দরকার নেই, আমি সব রান্না খেতে পারি, যেটা দিবেন সেটাই। ও আচ্ছা, আপনি থাকবেন, তাহলে আমি নিচে গেলাম। এই বলে নাদিয়া চলে যেতেই মাইশা দরজাটা লাগিয়ে দিয়ে সাগরকে ডাকতে লাগলো। সাগর বাহিরে চলে আসলো। বাহিরে আসতেই মাইশা বলতে লাগলো, শুয়ে পড়, আমি তোকে ফল খাইয়ে দিচ্ছি। সাগর শুয়ে পড়তেই মাইশা তাকে ফল খাইয়ে দিতে লাগলো। ফল খাওয়া শেষ করে সাগর শুয়ে আছে। এইদিকে মাইশা সাগরের পাশে শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অফিস থেকে কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে অফিসার বলতে লাগলো, ম্যাডাম, আপনি কোথায় আছেন? একটু অফিসে আসতে পারবেন? একটা জরুরি কেস এসেছে, আপনি আসলে ভালো হতো। মাইশা সাগরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আচ্ছা, আমি 15 মিনিট পর আসতেছি। এই বলে মাইশা কলটা কেটে দিয়ে বোরকাটা খুলতেই সাগর আবারও হা হয়ে তাকিয়ে রইল। এটা দেখে মাইশা সাগরের মাথাটা তার বুকের সাথে চেপে ধরে সাগরের কপালে গালে ঠোঁটে কিস করতে লাগলো। কিস করে সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, কিছুক্ষণ পর আসবো আমি বাড়ি থেকে, বের হবি নাই বলে দিলাম। এই বলে মাইশা চলে আসলো নিচে। এসে দেখে সাগরের আম্মু আর বোন রান্না করতেছে। এটা দেখে মাইশা বলতে লাগলো, নাদিয়া, আমি এখন গেলাম, ছোট্ট একটা কেস এসেছে, আমি কিছুক্ষণ পর আবার চলে আসব। আর আন্টি,
আপনার হাতে রান্না কিন্তু অবশ্যই টেস্ট করব। ঠিক আছে, যাও তাহলে, আমি রান্না করতেছি। রাতে তুমি আসলে এরপর সবাই একসাথে মিলে খাবো। মাইশা একটা মিষ্টি হাসি দিয়ে ওইখান থেকে চলে গেল। এইদিকে সাগর দাঁড়িয়ে আছে সেই আগের মতো আর মনে মনে ভাবতেছে, এই মেয়েটা এটা কি করলো? আজ পর্যন্ত আমাকে কোনো মেয়ে স্পর্শ করে নাই, আর এই মেয়েটা এইভাবে আমাকে জড়িয়ে ধরেছে, আবার কিসও করেছে। ছি ছি, কেমন যেন লাগতেছে নিজের মধ্যে। সাগর এইসব চিন্তা ভাবনা করতেছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে আলমগীর কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে আলমগীর বলতে লাগলো, কি রে সাগর, তোর এখন কি অবস্থা? রাতে আসতে হবে নাকি তোদের বাসায়? না, আসার দরকার নেই। এখন ব্যথাটা কমেছে, আর জ্বালা পোড়াটাও কমেছে। হাঁটা চলাও করতে পারতেছি একটু আর একটু। তাহলে তো খুব ভালো। কালকে তাহলে কলেজে এসে দেখা করিস, আড্ডা দিবনি। আমি যতদিন পুরোপুরি ভালো না হচ্ছি ততদিন তোদের সাথে আড্ডা দিব না। তোরা তোদের গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দে। সারাদিন গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে থাকিস। বিয়ের কথা বললে বিয়ে করিস না, আল্লাহ তোদের উপর গজব ফালাইব, এই বলে দিলাম। মামা, এইসব বলিস না। তোর দোয়া আবার কাজে লেগে পরে মাঝে মধ্যে। তুই যদি আমার বন্ধু হয়ে আমাদেরকে এইসব বলিস, তাহলে মামা আমরা বিয়ে করব কিভাবে? আমাদের তার বিয়ের বয়স হয়নি এখনো। শালা, খারাপ কথাটা বের করলাম না, ফোন রাখ। এই বলে সাগর কলটা কেটে দিয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু আর নাদিয়া রান্না করতেছে। নাদিয়া সাগরের দিকে তাকিয়ে অবাক হয়ে আছে। সাগর আগে কখনো লুঙ্গি পরে নাই, কিন্তু আজকে সে লুঙ্গি পরেছে। আপু রান্না হয় নাই? ক্ষুধা লাগছে তো খুব। তোর জন্য আজকে রান্না করে নাই, তোর গার্লফ্রেন্ডের জন্য রান্না করেছে। মানে আমার গার্লফ্রেন্ড আবার কোথায় থেকে আসলো? আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না, আবার তোমরা বলতেছো আমার গার্লফ্রেন্ডের জন্য রান্না করতেছো? ওই পুলিশ মেয়েটা তো তোর গার্লফ্রেন্ড, তার জন্যই রান্না করেছে। সোফায় বসে টিভি দেখ, আর তোর গার্লফ্রেন্ড আসুক, এরপর সবাই মিলে খাবার খাবো। আজে বাজে কথা বইলো না। ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড না, মানে আমার গার্লফ্রেন্ড না। ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড না, মানে আমার গার্লফ্রেন্ড না। আজাইরা ফাউল কথা বলে আমার মাথা নষ্ট কইর না। ওই মেয়ের সাথে জাস্ট একটা দুর্ঘটনা ঘটেছে, আর কিছুই না। কিন্তু আমি চিন্তা করতেছি ওই মেয়েটাই বাড়িতে আসলো কি করে? তুই নিশ্চয়ই ওই মেয়েটাকে বাড়ির ঠিকানা দিয়েছিস আসার জন্য, তাই না? তুমি বাড়ি ঠিকানা না দিলে ও মেয়ে কখনোই এই বাড়িতে আসতে পারতো না। সত্যি করে বলো, তুমি ঠিকানা দিয়েছো? সত্যি আমি দিয়েছি, না দিলে তো জানতামই না তুই এই মেয়েটার সাথে রিলেশন করিস। দিয়েছে বলেই তো জানতে পারলাম। আবারও বলতেছো আমি রিলেশন করেছি, বারবার বলতেছে আমি রিলেশন করি নাই। তারপরেও বলতেছো আমি রিলেশন করেছি। এটা কিন্তু একদম ঠিক না। আব্বু আসলে কিন্তু পরে তোমাদের নামে বিচার দিব। ঠিক আছে, যত পারিস বিচার দে। আব্বু আসলে আমিও বলবো তুই ওই মেয়েটার সাথে লিপকিস করেছিস। এটা বললে কিন্তু আব্বু তোকে বিয়ে দিয়ে দেবে। তোর সাথে ওই মেয়েটার পরে কি করবি? তুমি যদি আব্বুর কাছে এই কথা বলো তাহলে তোমার খবর আছে, এই বলে দিলাম। আর যদি না বলো তাহলে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। থাক, আমাকে আর ঘুরতে নিয়ে যাওয়ার দরকার নেই। তুমি একা একা ঘুরো, সাথে ওই মেয়েটাকে নিয়ে যাস। এইসব কথাবার্তা বলতেছে নাদিয়া সাগরের সাথে। এমন সময় কলিং বেল বেজে উঠল। নাদিয়া গিয়ে দরজা খুলতে দেখতে পেল মাইশা দাঁড়িয়ে আছে। মাইশাকে দেখে নাদিয়া বলতে লাগলো, যাক, তুমি চলে এসেছো, খুব ভালো হয়েছে। এখন একটু সাগরকে সাইজটা করে আসো তো। কেন, সে আবার কি করেছে তোমাকে? তেমন কিছু করে নাই, এমনিতেই আর কি। ও আচ্ছা। মাইশা বাড়ির ভিতর এসে সাগরকে নিয়ে সোজা চলে গেল ওপরে। দরজাটা লাগিয়ে দিয়ে দুজন বসে আছে। এমন সময় মাইশা বলতে লাগলো, তোর কয়টা গার্লফ্রেন্ড আছে এবং কোথায় কোথায় আছে? তাদেরকে ফোন দে, ফোন দিয়ে বল যে আমি দেখা করব। আমি তাদেরকে ফোন দিয়ে বলবো কেন? আপনার সাথে দেখা করার জন্য। উল্টো আপনি বলবেন কারণ আপনি তাদের সাথে দেখা করতে চাইতেছেন। আমার তো ফোন নাম্বার আপনার কাছে আছেই। আপনি যেহেতু পুলিশ অফিসার, আপনি সব কিছু ব্যবস্থা করে নিতে পারবেন। তুই থাকতে আমার এত কিছু করতে হবে কেন?
আমি এত কিছু করতে পারবো না। চুপচাপ তোকে যা বলেছি তাই কর। ফোন নাম্বারটা দে। মাইশা এসব কথাবার্তা বলতেছে এমন সময় দরজায় কড়া নাড়ল নাদিয়া। ভেতরে ঢুকে মাইশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনাকে এমন ডাকতেছে, বলেছে যে এক্ষুনি নিচে যাওয়ার জন্য। কি যেন জরুরি একটা কাজ আছে। নাদিয়া এই বলে চলে আসলো নিচে। এইদিকে মাইশা সাগরের শার্টের কলার ধরে তার কাছে নিয়ে এসে বলতে লাগলো, চুপচাপ রুমের ভেতরে শুয়ে থাক, আমি কিছুক্ষণ পর আসতেছি। এরপর তোর ব্যবস্থা করব। তুই তোর বোনকে কি বলেছিস এটাও জানবো, এবং সাথে বাকি সব কিছু জানবো। এই বলে মাইশা কোমর দুলিয়ে নিচে যেতে যাবে এমন সময় সাগর পিছন থেকে ঠাস করে মাইশার পাছায় থাপ্পড় মেরে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। এইদিকে মাইশা একবার পিছনের দিকে তাকিয়ে রাগী মুখ নিয়ে চলে আসলো আবার নিচে। এসে দেখে সাগরের আম্মু বসে আছে। সাগরের আম্মুকে দেখে মাইশা বলতে লাগলো, আন্টি আমাকে নাকি ডেকেছেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি। এখানে এসো, বসো। তোমার জন্য সব রান্না করলাম। এখন খাবে নাকি পরে খাবে? যেহেতু সব কিছু রান্না করে ফেলেছেন, তাহলে কিছুক্ষণ পরে খাই। সাগরকে ডেকে নিয়ে আসি, আপনি খাবার রেডি করে ফেলেন। আচ্ছা, তাহলে তুমি সাগরকে ডেকে নিয়ে আসো, আমি খাবার রেডি করে ফেলতেছি টেবিলে। এই বলে সাগরের আম্মু খাবার রেডি করতে চলে গেল টেবিলে। এইদিকে নাদিয়া মাইশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি তাহলে আমার ভাবি হচ্ছেন, এটা ধরে নিলাম। আরে না, আমি তোর ভাবি হতে যাব কেন? যে তোর সে অপরাধ করেছিল এবং তার পর্যাপ্ত পরিমাণে সাজা দিয়েছি, তাই আর কি দেখতে আসলাম। সাজা একটু বেশি হয়ে গেছে তাই আর কি, না হলে কখনোই আসতাম না। আচ্ছা, দেখা যাবে। কয়েকদিন পর দেখবেন আপনি আপনার আব্বু আম্মুকে নিয়ে এসেছেন এই বাড়িতে আমার ভাইকে বিয়ে করার জন্য। তখন আমার কথা মিলিয়ে নিন, এই বলে দিলাম। এখন যান, সাগরকে নিয়ে আসেন। মাইশা আর কোনো কিছু না বলে চলে গেল উপরে। বেশ কিছুক্ষণ পর সাগরকে নিয়ে চলে আসলো নিচে। দুজন দুপাশে বসে খাবার খাইতেছে এমন সময় মাইশা টেবিলের নিচ দিয়ে সাগরের পায়ে পা দিয়ে চিমটি কাটতেছে। এটা দেখে সাগর বলতে লাগলো, আম্মু, পাশের বাড়ির ওই হুলো বিড়াল এসেছে নাকি? টেবিলের নিচে আমার পায়ে কামড় দিতেছে কে? না তো, ওই হলো ছোটবেলার, আজকে আর আসে নাই তো। তাকে দেখ ভালো করে, না দেখে আন্দাজে কথা বলিস না। এইসব কথা বলতেছে সাগরের আম্মু সাগরকে। এইদিকে মাইশা মিটিমিটি করে হাসতেছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, মাইশা, তুমি খাচ্ছ না কেন? আর মিট মিট করে হাসতেছো কেন? তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। খাবার বেশিক্ষণ সামনে রাখা ভালো না। সবাই খাওয়া দাওয়া করে বসে রইল। এইদিকে সাগর কোনো রকম বাড়ির পিছনে গেট দিয়ে বের হয়ে চলে আসলো বাহিরে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সাগর বলতে লাগলো, বন্ধু, ওই পুলিশ মেয়েকে তো আমার পিছু থেকে সরাতে পারতেছি না, এখন কি করব? সরবি কেন? বিয়ে করে ফেল। বিয়ে করলে তো আর কোনো ঝামেলা নেই। মেয়ে মানুষ, তো আবার একজন পুলিশ অফিসার। আমি হলে তো সে কবেই বিয়ে করে ফেলতাম। শালা, এই মেয়েটা খুবই ডেঞ্জারাস। এই মেয়েকে বিয়ে করা যাবে না। এই মেয়েকে বিয়ে করলে আমার জীবন তেনা তেনা বানিয়ে ফেলবে। তেনা তেনা বানিয়ে ফেললে অনেক লাভ আছে। লাভ হচ্ছে সে তোর বড়, অনেক আদর পাবি তার কাছ থেকে। আমার এইসব আদবের কোনো দরকার নেই। আজকের আদব করবে, কালকে আমার পিছন দিয়ে বাঁশ ঢুকাবে। এসব আদব একদম দরকার নেই। দরকার থাকলে অবশ্যই আগে নিয়ে নিতাম। জেলখানার ভিতরে যেভাবে মারধর করেছে, তার মায়ের খেয়ে আমার শিক্ষা হয়ে গেছে। সাগর এইসব কথাবার্তা বলতেছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নাদিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে নাদিয়া বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তুই বাড়ির ভেতর থেকে কোথায় গিয়েছিস? তাড়াতাড়ি বাসায় আয়। আম্মুর কি যেন একটা দরকারি ডাকতেছে, তাড়াতাড়ি বাসায় আয়। নাদিয়া এইটা বলে কল কেটে দিল, কারণ সে জানে কলে থাকলে সাগর নানান প্রশ্ন করে তার কাছ থেকে উত্তর নিয়ে নিবে কে ডাকতেছে। এদিকে সাগর আর উপায় না পেয়ে তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই নাদিয়া এসে দরজা খুলে দিল। বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় সাগর বলতে লাগলো, পুলিশ মেয়েটা চলে গেছে নাকি এখনো আছে? তোকে না পেয়ে সেই কখন বাড়ির ভেতরে চলে গেছে। এখন সাগর বড় একটা নিঃশ্বাস নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেই মাইশা খপ করে সাগরের সাথে কলার টেনে ধরল। এটা দেখে সাগর পিছনে ফিরে নাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু,
তুমি এই কাজটা একদম ভালো করলে না। তোমাকে কত বিশ্বাস করতাম, আর তুমি এই বিশ্বাসটা রাখলে। আর কখনো তোমাকে বিশ্বাস করব না, এই বলে দিলাম। মাইশা সাগরকে টানতে টানতে নিয়ে চলে আসলো সাগরের রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই বাড়ির ভেতর থেকে বের হয়ে গেছিস, আমাকে একবার বলেছিস যে বাহিরে বের হবি? তোর সাথে আমার জরুরি কথা আছে, তুই আমার সাথে কথা বল। কথা না বলে বাড়ির বাহিরে বের হলি কেন? বাড়ির বাহিরে বের হয়েছি, আমার এক গার্লফ্রেন্ড কল দিয়েছিল, বলেছে যে তাড়াতাড়ি যাওয়ার জন্য, তাই আর কি লুকিয়ে বাড়ির বাহিরে বের হয়ে গেছি। ও আচ্ছা, তোর ফোনটা দে তো দেখি, তোর কোনো গার্লফ্রেন্ড কল দিয়েছে নাকি? তার নাম্বারটা নিয়ে আমি কথা বলতেছি। এই বলে মাইশা সাগরের পকেট থেকে ফোনটা বের করে লক খুলতে যাবে, এমন সময় দেখে ফোনে লক দেওয়া। এটা দেখে মাইশা বলতে লাগলো, ফোনের লক খুলে দে তাড়াতাড়ি, না হলে কিন্তু তোকে আবার জেলে নিয়ে গিয়ে পিটানি দিব। এটা তো আমার ফোন না, এটা আপুর ফোন। আপু লক খুলতে পারে, আমি ফোন চালাই না। এই বলে সাগর বিছানায় শুয়ে পড়ল। এইদিকে মাইশা সাগরের পাশে শুয়ে আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার পাশে শুয়ে আছেন কেন? আমি কি বলেছি আপনাকে আমার পাশে শুয়ে থাকতে? তোর পাশে শুয়েছি, একটু রেস্ট নিয়ে এরপরে চলে যাব, আরও এই ফোনটাও সাথে নিয়ে যাব। এই বলে মাইশা দুইটা চোখ বন্ধ করতেই এমন সময় সাগর আস্তে আস্তে বিছানা থেকে উঠে দরজাটা লাগিয়ে দিয়ে তারপর চলে আসলো বিছানায়। মাইশা চোখ বন্ধ করে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খারাপ চিন্তা ভুলেও মাথায় আনিস না, মাথায় আনলে এক বাড়ি মেরে তোর মাথা ফাটিয়ে ফেলবো, মনে রাখিস। দরজা লাগিয়ে দিয়েছিস ভালো কথা, চুপচাপ শুয়ে থাক। আমি যে দরজা লাগিয়ে দিয়েছি এটা আপনি জানলেন কিভাবে? আপনি নিশ্চয়ই চোখ খুলে দেখেছেন আমি দরজা লাগিয়েছি, তাই না? চোখ খুলে দেখতে হবে কেন? আমি একজন পুলিশ অফিসার, আমার কান আছে, আমি অবশ্যই শুনতে পারি। এইসব কথা বলতেছে এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। এইদিকে সাগর ফোনে স্ক্রিনে দেখতে পেল তার বান্ধবী কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে সীমা বলে উঠল, কি রে, তোকে কতবার কল দিলাম, একবারও কল রিসিভ করলি না কেন? তাড়াতাড়ি কলেজ মাঠে চলে আয়, তোর গার্লফ্রেন্ড এসেছে তোর সাথে দেখা করার জন্য। তার গার্লফ্রেন্ড এসেছে মানে? আপনি কে? আপনি কল দিয়েছেন কেন? আমি যেই হই না কেন তাতে আপনার কি? আর আপনি কি? আপনি সাগরের কল রিসিভ করছেন কেন? ইচ্ছে হয়েছে তাই রিসিভ করেছি। কোন কলেজে আসতে হবে বলেন, আমি সাগরকে এক্ষুনি নিয়ে আসতেছি। সীমা, কলেজের নাম বলিস না, কলেজের নাম বললে জেলে যেতে হবে দুজনকে। তাড়াতাড়ি কলটা কেটে দে। সীমা কলটা কেটে দিতেই মাইশা সাগরের গলা টিপে ধরল। সাগর মাইশার কাছ থেকে ছুটে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। আজকে তুই তোর গার্লফ্রেন্ডের সাথে আমাকে কথা বলিয়ে দিবি, আর না হয় তোকে মরতে। আমি যদি মারা যাই তাহলে তো আপনাকে জেলে যেতে হবে। জেলে যেতে পারবেন নাকি? পারবো না কেন? অবশ্যই পারবো। মাইশার এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর হঠাৎ দরজায় সাগরের আম্মু নক করলো। মাইশা তাড়াতাড়ি করে সাগরকে ছেড়ে দিয়ে উঠে এসে দরজাটা খুলে দিল আর বলতে লাগলো, আন্টি, আমি তাহলে এখন যাই, কাজ আছে অনেক। আর আপনার হাতের রান্না কিন্তু অনেক মজা হয়েছে। খুব তাড়াতাড়ি এই বাড়িতে আবার আসবো, আর আপনার ছেলেকে দেখে রাখেন। ঠিক আছে মাইশা, তুমি চিন্তা করো না, সাগরকে আমি দেখে রাখবো। সাগরকে কেউ নিয়ে যেতে পারবে না, নিশ্চিন্তে থাকো তুমি। মাইশা সাগরের আম্মুর সাথে এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, তুই মাইশাকে একটু সামনে এগিয়ে দিয়ে আয়। তার যেতে হবে না, আমি গাড়ি নিয়ে এসেছি, বাড়ির বাহিরে গাড়ি দাঁড়ানো আছে, আমি গাড়ি করে চলে যেতে পারবো। আর সাগর কথাটা মনে থাকে যেন। এই বলে মাইশা সাগরদের বাড়ি থেকে বের হয়ে চলে আসলো বাহিরে। গাড়ি করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে গেল তাদের বাসায়। এইদিকে সাগর তার ফোনটা হাতে নিয়ে কল দিল সীমাকে। সীমা কলটা রিসিভ করতেই সাগর বলতে লাগলো, কিরে, তোর কি বুদ্ধিজ্ঞান বলতে কোনো কিছু নেই? এইভাবে কাউকে ফোন দিয়ে এসব বলে নাকি মানুষ? আমি তো মজা করছিলাম তোর সাথে, কিন্তু ওই মেয়েটা কে ছিল? আর তোর ফোন ওই মেয়েটার কাছে ছিল কেন? ওই দিন একটা পুলিশ মেয়ের সাথে মজা করছিলাম,
ওই মেয়েটা আমাদের বাসায় এসেছিল আমাকে দেখার জন্য। তার মানে বুঝতে পারছি, আর কিছু বোঝাতে হবে না। দুজন কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর সাগর বলতে লাগলো, সন্ধ্যায় বাহিরে বের হব, তোকে কল দিবনে। ঠিক আছে, কল দিস তাহলে। কলটা কেটে দিতেই ওই পাশ থেকে রাজা কল দিল। সাগর কলটা রিসিভ করতে রাজা বলতে লাগলো, কিরে সাগর, সন্ধ্যার দিকে নাকি বাইরে বের হবি? কোথাও যাবি নাকি ঘোরার জন্য? চিন্তা ভাবনা তো করেছিলাম ঘুরতে যাব, কিন্তু তুই যে এই কাজটা করতে পারবি আগে কখনো চিন্তা ভাবনাও করতে পারি নাই। মানে তুই সব কি বলতেছিস? আর আমি আবার কখন কি করলাম? দেখ সাগর, মিথ্যা মিথ্যা কথা বলিস না। তুই কিন্তু অনেক মিথ্যা কথা বলতে পারিস। হ্যাঁ, মিথ্যা কথা? তাও আবার আমি? হ্যাঁ, ধরে নে এটা মিথ্যা কথা, তবে খুব শীঘ্রই দেখতে পারবি কি হয়। এখন কিন্তু আমার অনেক ভয় হচ্ছে। তুই সব কি বলতেছিস? আর আমি আবার কার সাথে কি করেছি? মিথ্যা কথা বলিস না। মিথ্যা কথা বললে তোর খবর আছে, এই বলে দিলাম। আমার খবর তো প্রতিদিন দেখিস। তুই সন্ধ্যায় বাইরে বের হব, এরপরে দেখা করিস, সব কিছু জানতে পারবি কি কি করেছিস তুই আর কি কি করিস নাই। এই বলে সাগর কলটা কেটে দিয়ে চলে আসলো নিচে। অন্যদিকে রাজা বিছানায় বসে চুপচাপ কি যেন চিন্তা ভাবনা করতেছে। এইদিকে সাগর নিচে আসতেই নাদিয়া বলতে লাগলো, কিরে, সন্ধ্যার দিকে বাহিরে বের হবি নাকি? বাহিরে বের হলে আমি টাকা দিব, তুই আমার জন্য ফুচকা নিয়ে আসিস। ফুচকা নিয়ে আসতে পারি, আমার যদি একটা কথা রাখতে পারিস তাহলে আমি তোর জন্য ফুচকা নিয়ে আসবো। হ্যাঁ বল, কি কথা? কথাটা হচ্ছে কাল থেকে যাতে ওই পুলিশ মেয়েটা আর এই বাড়িতে না ঢুকতে পারে। যদি এই বাড়িতে ঢুকে তাহলে আমি আর তোকে কোনোদিন ফুচকা এনে দিব না, এটা মনে রাখিস। আমি না হয় বাড়ির ভেতরে প্রবেশ করতে বারণ করব, কিন্তু আম্মু, সে তো আর বারণ করবে না। এটা তোদের ব্যাপার। ওই মেয়েটা যদি এই বাড়িতে ঢুকে তাহলে আমি এই বাড়িতে আর থাকবো না। ওই মেয়ের জ্বালায় না তো বিছানায় শুয়ে ঘুমাতে পারতেছি, না তো আমি বাহিরে গিয়ে একটু ঘোরাঘুরি করতে পারতেছি। আর যদি কখনো এরকম করিস তোরা, তাহলে খবর আছে। এই বলে সাগর নাদিয়ার কাছ থেকে টাকা নিয়ে চলে আসলো বাইরে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে তার বন্ধু বান্ধবীদের নিয়ে চলে আসলো একটা কফি শপে। অন্যদিকে মাইশা আগে থেকে সেই কফি শপে একজন অফিসারের সাথে বসে বসে কফি খাইতেছে আর গুরুত্বপূর্ণ একটা মিশনের কথা বলতেছে। সাগরকে কফি শপে আসতে দেখে মাইশা কোনো কিছু বলল না, চুপচাপ অফিসারের সাথে কথা বলতেছে আর সাগরের দিকে বারবার তাকাচ্ছে। এদিকে সাগর সিমির একটা হাত ধরে বসে বসে গল্প করতেছে। আসলে সিমি সাগরকে খুবই পছন্দ করে, কিন্তু কখনো বলতে পারেনি। এদিকে মাইশার অফিসার সামনে থাকার কারণে ওইখান থেকে উঠে সাগরের কাছে যেতে পারতেছে না। বেশ কিছুক্ষণ পর অফিসার চলে যেতেই মাইশা একটা ওয়েটারকে ডেকে বলতে লাগলো, এই যে ওয়েটার, একটু শুনে যাও তো। জি ম্যাডাম, বলেন, কিছু লাগবে নাকি আপনার? না, আমার কিছু লাগবে না, একটা কাজ করে দিতে হবে তোমাকে। ওই যে সামনের টেবিলে কয়েকজন বসে কথা বলতেছে, ওইখানে কালো শার্ট পরা একটা ছেলে একটা মেয়ের হাত ধরে বসে আছে। ওই ছেলেটাকে বলবে ওই যে বাহিরে ওইখানে যাওয়ার জন্য। যদি জিজ্ঞেস করে কে পাঠিয়েছে তাহলে বলবে একটা ম্যাডাম পাঠিয়েছে, কি যেন একটা কাজ আছে, এক্ষুনি যাওয়ার জন্য বলেছে। বলতে পারবে তো? এই বলে মেয়েটা চলে আসলো সাগরের কাছে। অন্যদিকে মাইশা বাহিরে গিয়ে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, পরনে তার কালো একটা বোরকা। এদিকে ওয়েটার সাগরের কাছে গিয়ে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জি ম্যাডাম, বলতে পারবো। এই যে ভাইয়া আপনাকে ওই মেয়েটা ডাকতেছে, বলছে যে আপনাকে এক্ষুনি যাওয়ার জন্য। কি রে সাগর, ওই মেয়েটা কে? আর তুই চিনিস না কি ওই মেয়েটা কে? না তো চিনি না, চিনলে তো আগেই যাইতাম। আচ্ছা তোরা বস এখানে, আমি দেখা করে আসতেছি, দেখি ওই মেয়েটাকে চেনা পরিচিত নাকি। আমিও যাব নাকি তোর সাথে? না, তোর আসার দরকার নেই, আমি দেখা করে চলে আসবো সাথে সাথে। এই বলে সাগর সিমির কাছ থেকে উঠে চলে আসলো বাহিরে। এসে দেখে একটা বোরকা পরা মেয়ে সামনের দিকে তাকিয়ে আছে। সাগর মেয়েটার পিছনে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, এই যে কে আপনি?
আর আমাকে এখানে ডেকে নিয়ে এসেছেন কেন? সাগরের কথা শুনে মাইশা পিছনে ফিতে সাগরের চোখ দুইটা বড় বড় করে তাকালো মাইশার দিকে। যে দৌড়ে চলে যেতে যাবে এমন সময় মাইশা সাগরের হাত টেনে ধরলো আর বলতে লাগলো, কিরে, ওই মেয়েটার সাথে তো বেশ ভালোই ফষ্টি নষ্টি করছিলি, হাতে হাত রেখে বেশ ভালো করেই তো হাঁটাহাঁটি করছিলি। মানে আপনি সব কি আবোল তাবোল বলতেছেন আমাকে? আমি আবার কার সাথে হাতাহাতি করলাম? কার সাথে হাঁটাহাঁটি করেছিস দেখাতে হবে নাকি? দেখালে কিন্তু কঠিন শাস্তি হবে তোর। এই সন্ধ্যা বেলায় এখানে তুই কি করিস? পড়তে বসতে পারিস না নাকি? পড়তে তো পারি কিন্তু বসতে পারি না। আর আপনি এখানে কি করেন? নিশ্চয়ই আমার পিছু নিয়েছেন, তাই না? আর একবার যদি আমার পিছু নেন তাহলে আপনার খবর আছে। চ্যানেল 24-এ আপনার খবর ছাপিয়ে দিব আর বলবো যে এই পুলিশ মেয়েটা ছেলেদেরকে অত্যাচার করে। মাইশা এই কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে মাইশা ওইখান থেকে চলে আসলো। এদিকে সাগর তার বন্ধু বান্ধবের কাছে আসতে সিমি সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে সাগর, ওই মেয়েটা কে ছিল? তুই নিশ্চয়ই ওই মেয়েটাকে চিনিস। আবার দেখলাম ওই মেয়েটা তোর হাত ধরেছে। সত্যি করে বলতো, ওই মেয়েটা কে ছিল? ওই মেয়েটা ছিল ওই পুলিশ অফিসার মেয়েটা। তুই চিনবি না, বাকি সবাই চিনে। যাই হোক, এখন তোরা কি খাবি অর্ডার দে। বুঝতে পারছি, নিশ্চয়ই ওই মেয়েটা তোর গার্লফ্রেন্ড। সে তোর গার্লফ্রেন্ড হওয়ার আগে তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। তুই আমার সাথে একটু ওইখানে আয়। যা বলার সবার সামনে বল, আড়ালে গিয়ে বলার কি আছে? যেহেতু এখানে আমরা সবাই বন্ধু বান্ধব, এখানে বললে কোনো সমস্যা হবে না আশা করি। অন্য কারো সমস্যা না হলেও আমার সমস্যা হবে। দেখ সাগর, তোকে আমি অনেক দিন থেকে পছন্দ করি। তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। তুই যে আমাকে এইভাবে হাতে হাত ধরে সবার সামনে কথা বলিস, আমি কিন্তু অন্য কিছু মনে করেছি। তুই প্লিজ অন্তত আমাকে ফিরিয়ে দিস না। সিমি ফ্রেন্ড হওয়ার সময় আমি কি বলেছিলাম মনে আছে? আমি আমার বন্ধু বান্ধবদের সাথে কখনোই এসব বিষয়ে জড়াতে চাই না। তুই যেটা চাইতেছিস এটা কখনোই হবে না। আর যদি এটা করতে চাস তাহলে আমার বন্ধুত্বের মাঝে ফাটল ধরবে। কেন ফাটল ধরবে? কেন? আমি তো তোকে বিয়ে করতে চাই। এখানে ফাটল ধরার কি আছে শুনি? এখানে ফাটল ধরার অনেক কিছুই আছে। আমি এত কিছু বলতে চাই না। তুই যদি এখন আর একটাও বেশি কথা বলিস তাহলে আমি তোদের সাথে বন্ধুত্ব শেষ করে দিব। সিমি, সাগর কিন্তু অনেক আগেই সব কিছু বলেছে। তুই প্লিজ এখন আর এই বিষয়ে জড়াজড়ি করিস না। আর সে সব করবেও না বন্ধুত্বের মাঝে। তুই অন্য কাউকে ডিজার্ভ করতে পারিস। আমাদেরকে বললে আমরা তোকে অনেক হেল্প করব। দেখ রাজা, আমি অনেক চিন্তা ভাবনা করেই সাগরের হাতটা ধরেছি। আমি আর এই হাত ছাড়তে পারবো না। তোরা যতই যা কিছু বলিস না কেন। তোকে ছাড়তে হবে না। ওই দেখ, সাগর চলে গেছে। এই বলে রাজা ওইখান থেকে তার সকল বান্ধবীদেরকে নিয়ে চলে গেল। এদিকে সিমি বেশ কিছুক্ষণ ওইখানে বসে থেকে আর কোনো কিছু চিন্তা না করে চলে আসলো বাসায়, কারণ সে বুঝতে পেরে গেছে সাগরকে সে আর পাবে না। অন্যদিকে রাজা আর বাকি বন্ধুরা সাগরের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, কিরে সাগর, তুই এটা কি করলি? সিমি তো তোকে অনেক ভালোবাসে, তাহলে তুই তাকে মানা করে দিলি কেন? তুই কি অন্য কাউকে পছন্দ করিস নাকি? তোর বাড়ি থেকে অন্য কারোর সাথে বিয়ে ঠিক করে রেখেছে? দেখ, আমি তোদেরকে সর্বপ্রথমে বলেছিলাম না, মেয়ে মানুষের সাথে বন্ধুত্ব করার আগে 10 বার ভেবে চিনতে বন্ধুত্ব করবি, যাতে এই বন্ধুত্বটা ফাটল না ধরে সারা জীবন বন্ধুত্ব হিসেবে থেকে যায়। তাহলে আজকে কেন এইরকম হয়েছে বলতো আমাকে? একমাত্র সিমির জন্য এরকমটা হয়েছে, না হলে কিন্তু আগে কখনো এরকম হতো না। হ্যাঁ, সব কিছুই বুঝতে পারলাম। আচ্ছা যাই হোক, সিমি আর তোকে বিরক্ত করবে না। তুই অন্তত তার সাথে রেগে কথা বলিস না। বাসায় গিয়ে তাকে মেসেজ দিয়ে সরি বলে দিস আর বলিস যে তোর সব সম্ভব হবে না। হ্যাঁ, এটা তো অবশ্যই বলবো। যাই হোক, এখন তাহলে আমি যাই।
এই বলে সাগর চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতে নাদিয়া এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, বাড়িতে এসেছিস তার আগে আমাকে ফুসকা দে, দিলে তোকে একটা সত্যি কথা বলবো, আর যদি না দেস তাহলে বলবো না। ফুচকা তো আনতে ভুলে গেছি, আগে সত্যি কথা বল, এরপরে ফুচকা আনতে যাব। ওই পুলিশ মেয়েটা আবারও আমাদের বাসায় এসেছে, তোর রুমের ভেতরে শুয়ে আছে, বলতেছে আজকে নাকি আমাদের বাসায় থাকবে। তাদের বাসায় নাকি কেউ নেই, একা একা নাকি তার ভয় করে। মানে তুই এসব কি বলতেছিস? সে একজন পুলিশ অফিসার হয়ে কি না ভয় পায় একা একা ঘুমাতে? এটা একদম ঠিক না। আর আমার রুমে ঘুমাতে যাবে কেন? তোর রুম এবং গেস্ট রুম তো ছিল, আম্মু কিছু বলে নাই নাকি আমার রুমে ঘুমিয়েছে এটা দেখে? আম্মু যদি বলতো তাহলে কি ওই মেয়েটা ঘুমাতে পারতো নাকি? আম্মু নিজেই বলেছে তোর রুমে গিয়ে ঘুমানোর জন্য, তাই সে তোর রুমে গিয়ে ঘুমিয়েছে। তোকে একটা বুদ্ধি নেই, তুই আমার জন্য ফুসকা নিয়ে পেছনের গেট দিয়ে ছাদে আয়, আমি ছাদে যাচ্ছি, এরপর তুই আমার রুমে ঘুমাবি, আমি না হয় তোর রুমে গিয়ে ওই মেয়েটার সাথে গল্প করতে করতে ওই মেয়েটার পাশে ঘুমাবো। ঠিক আছে, আমি যাইতেছি তাহলে এখন। এই বলে সাগর আবারও চলে আসলো একটা পার্কের সামনে। ফুচকা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। পিছনে গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো সাগর। আস্তে আস্তে করে সোজা চলে আসলো ছাদে। এসে দেখে নাদিয়া দাঁড়িয়ে আছে। নাদিয়ার হাতে ফুচকা দিয়ে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নেমে চলে আসলো নাদিয়ার রুমে। এইদিকে নাদিয়া ফুচকা নিয়ে সোজা চলে গেল সাগরের রুমে। ভিতরে প্রবেশ করতে মাইশা নাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার নাদিয়া, তুমি ফুচকা পেয়েছো কোথায়? সাগর বাড়িতে এসেছে নাকি? বাসায় তো এসেছিল, পরে আবার চলে গেছে। বাহিরে নাকি তারা আবার কি কাজ আছে, ওই কাজটা শেষ করে এসে বাড়িতে আসবে। আপনি বাড়িতে এসেছেন এটা তো সে জানে না, আপনি ঘুমিয়ে পড়েন তাহলে। তোমার ভাই যতক্ষণ না আসবে ততক্ষণ ঘুমাবো না। আচ্ছা তাহলে আসেন, ফুচকা খেয়ে দুজনে গল্প করতে থাকি, ভাইয়া আসলে না হয় আমি আমার রুমে চলে যাব। নাদিয়া আর মাইশা ফুচকা খেয়ে গল্প করতে লাগলো। রাত প্রায় 2টা বেজে গেছে। মাইশা নাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার নাদিয়া, তোমার ভাইয়া তো এখনো আসলো না, তুমি কি আমার সাথে মিথ্যা কথা বলতেছো? সাগর নিশ্চয়ই বাসায় এসেছে, কিন্তু তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো। আসলে ভাইয়া অনেক আগেই বাসায় এসেছে, আপনাকে বলি নাই কারণ আপনি ভাইয়ার উপর অত্যাচার করেন, এটার জন্য। আপনি প্লিজ ভাইয়ার উপর অত্যাচার করবেন না। অত্যাচার করব না, আশা করতেছি কালকে আমার আব্বু আম্মুকে নিয়ে এসে তোমার ভাইয়ার সাথে আমার বিয়েটা ফাইনাল করে ফেলবো। মাইশার মুখে এই কথা শুনে নাদিয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে মাইশার দিকে। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ এইভাবে চুপচাপ থাকার পর মাইশা বলতে লাগলো, এইভাবে চোখ বড় বড় করে না তাকিয়ে বুঝতে একটা হাসি দাও। তোমার মুখে সব সময় হাসি দেখতে চাই। তোমার ভাইয়াকে আমার ভালো লেগে গেছে, তাই আর দেরি না করে বিয়ে করে ফেলতে চাই। এখানে কি তোমার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই, তবে ভাইয়া হয়তো আপনাকে বিয়ে করবে না, তবুও আপনি চেষ্টা করে দেখতে পারেন। ভাইয়া আপনাকে বিয়ে করে নাকি বিয়ে করে না? আমার মনে হয় ভাইয়া আপনাকে বিয়ে করবে। মাইশা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর নাদিয়া মাইশা সাথে উদ্দেশ্য করে বলতে লাগলো, তাহলে আমি আর কি বলবো, আপনি আমার রুমে গিয়ে দেখেন ভাইয়া ঘুমোচ্ছে, আমি এই রুমে ঘুমাই। আগে যদি এই কথাটা জানতে পারতাম তাহলে আপনাকে সেই কখন বলে দিতাম ভাইয়া আমার রুমে ঘুমাচ্ছে। মাইশা মুচকি একটা হাসি দিয়ে ওইখান থেকে চলে আসলো সাগরের কাছে। সাগরকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। সাগরের ঘুম ভাঙতে দেখতে পেল মাইশা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এটা দেখে বলতে লাগলো, এই মেয়ে, আপনি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন কেন? ছাড়েন বলতেছি, তাড়াতাড়ি ছাড়েন। এই বলে সাগর মাইশাকে ধাক্কা দিয়ে ফেলে দিল নিচে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সাগর মাইশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আই অ্যাম রিয়েলি সরি, আপনাকে এভাবে ধাক্কা দেওয়া আমার ঠিক হয় নাই। আর আপনি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন কেন? আমি জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকবো নাকি কি করব এটা তোমার জানার দরকার নেই। আর আজকে থেকে তোকে জড়িয়ে ধরে ঘুমাবো কি, তুই উল্টো আমাকে জড়িয়ে ধরে ঘুমাবি, এই বলে দিলাম। বললেই হলো নাকি জড়িয়ে ধরে ঘুমাতে হবে আপনাকে? আমি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবো না। এই বলে সাগর বিছানা থেকে উঠে চলে আসলো তার রুমে।
ফ্রেশ হয়ে নিচে আসতে দেখতে পেল দুজন অপরিচিত লোক বসে আছে। সাগরের আব্বু আম্মু কথা বলতেছে। সাগর নাদিয়ার পাশে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, কিরে নাদিয়া, এই দুইজন কারা? আগে তো কখনো তাদেরকে আমাদের বাড়িতে দেখি নাই, বা তাদেরকে দেখে তো মনে হয় না তারা আমাদের কোনো আত্মীয়। আত্মীয় হয়তো হয় নাই, তবে আজকে থেকে হয়ে যাবে। তারাই হচ্ছে মাইশা ম্যাডামের আব্বু আম্মু। আত্মীয় হয় নাই হয়ে যাবে মানে বুঝলাম না তোর কথাটা। তারা এসেছে তোর আর মাইশা ম্যাডামের বিয়ের কথা বলতে। নিশ্চিন্তে থাক, আজকে তোদের বিয়ে হয়ে যাবে। আব্বু আম্মু এতক্ষণে পাকা কথা বলেও ফেলেছে। সবকিছু শেষ করে সাগরের আব্বু চলে আসলো সাগরের কাছে আর বলতে লাগলো, সাগর, আজকে তোদের বিয়ে রেডি থাকিস, তোদের বিয়ের জন্য। আমার বিয়ে? তাও আবার আমি জানি না? তোমরা কি আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলেছো? তোকে আবার জানানোর কি আছে? তোকে জানাইতে হবে না। তোকে জানাই আর না জানাই, তুই সন্ধ্যায় রেডি থাকিস, কাজে এসে তোদেরকে বিয়ে পড়িয়ে দেবে। ততক্ষণ আমরা বাকি কাজগুলো সম্পন্ন করে ফেলি। এই বলে সাগরের আব্বু ওইখান থেকে চলে গেল। এইদিকে সাগর আবারও চলে আসলো তার রুমে। এসে দেখে মাইশা বসে আছে। সাগরের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, কেমন দিলাম? বলেছিলাম না আজকে থেকে আমি তোকে জড়িয়ে ধরে ঘুমাবো না, তুই উল্টো আমাকে জড়িয়ে ধরে ঘুমাবি। এখন এটা ছাড়া আর কি করার আছে? যেটা হয়ে গেছে এটা করতেই হবে। এই বলে সাগর তার ফোনটা হাতে নিয়ে তার বন্ধু বান্ধবকে খবর দিয়ে দিল। সবাই শুনি পুরাই অবাক, কি বলবে বুঝে উঠতে পারেনি। বেশ কিছু সময়ের মধ্যে সবাই চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের বন্ধু বান্ধব চলে আসলো সাগরের রুমে। সবাই বসে বসে আড্ডা দিতে লাগলো। সবাই আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 6টা, সবাই বসে আছে নিচে। এমন সময় কলিং বেল বেজে উঠল। নাদিয়া গিয়ে দরজা খুলতে দেখতে পেল কাজী দাঁড়িয়ে আছে। কাজী সাহেব বাড়ির ভিতরে এসে দুজনের বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেলেন। দেখতে দেখতে রাত 11টা বেজে গেল। সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, এখন মাইশাকে নিয়ে তোর রুমে যা, রাত অনেক হয়েছে। হ্যাঁ যাইতেছি, চলেন আমার সাথে আপনি। এই বলে সাগর মাইশাকে নিয়ে চলে আসলো তার রুমে। দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে মাইশার সামনে এসে দাঁড়াতেই মাইশা সাগরের শার্টের কলার টেনে ধরে তার মুখের কাছে নিয়ে আসলো আর বলতে লাগলো, চলে নাকি বিছানায়, আজকে আমি আপনার সাথে T20 ম্যাচ খেলবো। এ বলে মাইশা সাগরকে কোলে তুলে নিয়ে চলে আসলো বিছানায়। যেখানে সাগর মাইশাকে কোলে তোলার কথা ছিল সেখানে মাইশা সাগরকে কোলে তুলেছে। এদিকে মাইশা আস্তে আস্তে করে সাগরের উপর উঠতেছে। সাগর ও মাইশার সাথে তাল মিলিয়ে দুজন একে অপরকে আদর করতেছে। তারা দুজন একে অপরকে আদর করতে থাকুক। এখন তাহলে আমরা বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।